আয়শা চেয়ার থেকে লাফ দিয়ে উঠল। কেন সেলফি তুলবে? ও কি রাজ্যের প্রেসিডেন্ট? একটা চটকানা দিয়ে সেলফি তোলা বের করে দিব, অসভ্যের দল। ছেলে দুটো ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে গেল। তিন বোন না খেয়ে বেরিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো। বুফের লোকগুলো পার্সেল করে দেওয়ার জন্য অনেক ডাকলেও তিন বোন থামলো না। আরুপি, একটা মাস্ক নিয়ে ওর মুখ ঢেকে দাও। এখন আমরা মার্কেটে ঢুকবো। বের হয়েছি, কিছু না নিয়ে যাচ্ছি না। আয়েশার প্রস্তাব আরাবের পছন্দ হলো। আরাবে একটা দোকান থেকে 10 টাকা নিয়ে ওয়ান টাইম মাস্ক নিয়ে অনুভার মুখে পরিয়ে দিল। তিনজন মার্কেটে ঘুরঘুর করতে লাগলো। আয়েশা আরাবে এটা ওটা কিনলেও কোনো কিছুই কিনছে না। তার কি লাগবে সে নিজেই জানে না। তার প্রয়োজনীয় সব আয়াজ না চাইতে এনে দেয়। হঠাৎ পুরো মার্কেট জুড়ে হাঙ্গামা তৈরি হলো। যে দিকে পারছে দিকবিদিক ছুটছে। আরাবি শপিং ব্যাগ ফেলে দুই হাত দিয়ে দুই বোনকে আঁকড়ে ধরলো। আরাবি দুইজনকে নিয়ে সামনের দিকে ছুটতে লাগলো। মানুষের ঠেলাঠেলি, চিৎকার চেঁচামেচি বের হচ্ছে। আরাবের চোখ বন্ধ করে ছুটছে তো ছুটছেই। অনুভব ভয়ে সামনে এগোতে পারছে না। অনেক কষ্টে পা তুলছে। সে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি, এমন হাঙ্গামাও দেখেনি। আয়শা আরাবির পায়ে পায়ে চলছে। হঠাৎ কয়েকজন কালো পোশাকধারী সশস্ত্র বাহিনী দৌড়ে বেরিয়েছে, তাদের ধাক্কা লেগে অনুভার হাতে আরাবির থেকে ছুটে গেল। অনুভা লোকের ধাক্কায় ছিটকে দূরে পড়ে গেল। উল্টে পড়ে দোকানের শাটারের সাথে মাথার ডান পাশ বাড়ি খেল। অনুভা চিৎকার দিয়ে উঠল। গাল কেটে গলগল রক্ত পড়ছে। অনুভার সেদিকে হুঁশ নেই। অনেক কষ্টে উঠে আরাবি আর আয়েশাকে খুঁজতে লাগলো, কিন্তু কেউ নেই। এদিক ওদিক ছুটছে। সে শপিং মলের কোনো দিক চিনে না। ছোটাছুটির মাঝে আবার উল্টে পড়ে গেল। অনেক মানুষের পায়ের পাড়া খাচ্ছে। জীবন মনে হচ্ছে বেরিয়ে যাবে। অনেক কষ্টে ভেতরে মাঝে থেকে একটা ফাঁকা জায়গা আসলো। সেখান থেকে উঠে দাঁড়ালো। হিজাব রক্তে ভিজে গেছে। গাল ব্যথায় টনটন করছে। চোখ মুছে সামনে তাকিয়ে ভয়ে থরথর করে কেঁপে উঠল। সামনে দু দল মারামারি করছে। এক একজনের হাতে রক হকি স্টিক, সাথে বন্দুক। যে যেমন পারছে এলোথাবাড়ি গুলি করছে। অনুভব ভয়ে কাঁপছে। অধিকাংশ দোকানের শাটার নামিয়ে দিয়েছে। অনু লুকানোর জায়গা পাচ্ছে না। দুই দলের মাঝে এক চিপার দিকে দৌড় দিল। দৌড়ের আওয়াজ কালো পোশাকধারীদের একজন দেখে বাকিদের চিৎকার দিয়ে জানিয়ে অনুভার পিছু ছুটল। এই চার্জ ইঞ্জিন কুরের বাচ্চারা, তোরা নাকি নারীকে হেফাজত করিস। দেখ এই পুলকে তোদের সামনে চিড়ে খাবো, কি করতে পারিস কর। লোকটা বিচ্ছিরিভাবে হাসতে লাগলো। অনুভা লোকটির কথা শুনে দৌড়ের গতি বাড়িয়ে দিল। মুখের মাস্ক কখন খুলে পড়ে গেছে জানে না। গোলাপি মুখশ্রী রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। ডাগর ডাগর দুটো চোখ দিয়ে সমুদ্র বইছে। আবার ভয়ঙ্কর সেই দিনের চোখের সামনে ভেসে আসতে লাগলো। দুজন ছেলে ভারী লেহেঙ্গা পরিহিত এক নারীর পিছে ছুটছে তো ছুটছেই। মেয়েটি হাউমাউ করে কাছে আর প্রাণপণ ছুটছে। প্রিয় ভাই আয়াজ, প্রিয় পুরুষ অচি, জন্মদাতা পিতা সবাইকে ডাকছে, কিন্তু কেউ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে না। একটা সময় এক ছেলে জামা ধরে টান দেয়। ভারী জামার অংশ ছিঁড়ে যায়। আবার হাতের বাহু চেপে ধরে কোনো রকম ঝটকা দিয়ে সরিয়ে দেয়। ছেলেটি ধরতে না ধরতে পা দিয়ে ল্যাং মারে। আদরের দুলালি মেয়েটি ছিটকে পড়ে ভাঙা একটা দোকানে লুকায়ে পড়ে। মশা মাছের কামড় খেয়ে চুপচাপ বসে থাকে। যে মেয়ে পেঁপড়ার কামড় খেয়েও আগে চিৎকার শুরু করত, আজ সেই মেয়ে হিংস্র থাবায় দুই বাহি ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরছে, কিন্তু আওয়াজ করছে না। ভাবনার মাঝে মুখ থুবড়ে পড়ে গেল। পড়ে গিয়ে কাটা গালে আবার আঘাত লাগে। সেদিকে তার খেয়াল নেই। পড়ে থাকা অবস্থায় ঘাড় ঘুরিয়ে দেখে 15-20 জন মানুষরূপী জানোয়ার ছোট্ট কোমল দেহটিকে রাগানোর জন্য ছিঁড়ে খেতে আসছে। গলায় হাত দিয়ে দেখে প্রিয় পুরুষের দেওয়া সেরা উপহার নেই, যেটা 3 বছর আগে পরিয়ে দেওয়ার সময় বলেছে, এটা কখনো যদি হারিয়ে যায় তাহলে আমাকে হারিয়ে ফেলবে। অনুভব ফাঁকা গলায় হাত দিয়ে চিৎকার দিয়ে উঠল। আর কয়েক কদম, তাই তো তাকে হায়নার দল ধরে ফেলবে। তাহলে কি সে তার অচিকে হারিয়ে ফেলেছে? কি আছে লকেটে? কেন যত্ন করতে বলেছে? অনু কি এখানেই শেষ হবে?
কেউ কি বাঁচাতে আসবে না? আসলেও কি আসবে? পেন্টেন্টটা অনু কি ফিরে পাবে? পেন্টেন্টের সাথে অচির হারিয়েছোর সম্পর্ক কি? সার্চ ইঞ্জিনের সদস্যরা খলিলের লোকদের উল্টো দিকে দৌড়াতে দেখে অবাক হয়ে গেল। 15-20 জন সুঠাম দেহের পুরুষ কৌতূহলী নয়নে তাকিয়ে আছে। তাদের হঠাৎ উল্টো ঘোরার কারণ বুঝতে পারছে না। সকলের পিছনে মাফিয়া হেড থরথর করে কাঁপতে কাঁপতে হাঁটু ভেঙে ঠাস করে বসে পড়ল। তার পৃথিবী যেন থমকে গেছে, পায়ের নিচে ভূমিকম্পের মতো কাঁপছে। চোখের সামনে সে কাকে দেখছে? সে এখানে কেন? তার পুরো দুনিয়া উল্টে পাল্টে হয়ে যাচ্ছে। হাতের হকি স্টিক ছিটকে ফেলে দিল। বাম হাতের বন্দুক চোখের সামনে ধরে করুণ চোখে দেখতে দেখতে নিচে বন্দুকটি পড়ে গেল। খলিলের লোকদের ফাঁক দিয়ে এক বিধ্বস্ত রক্তমাখা নাজেহাল রমণীর প্রাণপণ ছোটার দিকে অসহায় চোখে মাফিয়া লিডার তাকিয়ে আছে। অচির হঠাৎ হাঁটু গেড়ে বসে কাঁপাকাঁপি দেখে সাদ ছুটে কাছে আসলো। অজি, কি হয়েছে? এমন করছিস কেন? শকুনের দল তো পালিয়ে যাচ্ছে, তাহলে টেনশন করছিস কেন? মাথা ব্যথা করছে? বল ভাই, কি হয়েছে? অচি দুর্বল হাত অনেক কষ্টে উঁচু করে সামনে ছুটতে থাকা মেয়েটিকে দেখিয়ে বলে, আমার অনুকে ওটা ছিঁড়ে খাবে সাদ। ওকে বাঁচা, আমি দাঁড়াতে পারছি না। অনেক কষ্টে গলা দিয়ে কথা বের করলো। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। অনু নাম শুনে সাতসিয়াম সহ সবাই চমকে সামনে তাকালো। তাদের কানে যেন বজ্রপাত করলো। এ কার নাম শুনছে তারা? যে মেয়ে ঘরের কোণ ছাড়া এক মুহূর্তের জন্য বের হয় না, সে এখানে কেন? যে মেয়ে শহরের প্রাণকেন্দ্র মানুষ হয়েও এক চুল পরিমাণ শহর সম্পর্কে জানে না, সে এখানে আসবে কিভাবে? আয়মান অনু নাম শোনার সাথে সাথেই খলিলের লোকটা পিছু ছুটছে। আয়মানের পিছু পিছু বাকি সদস্যরা ছুটলো। সাদ যাওয়ার সময় বলে গেল, অজি, তুই সার্চ ইঞ্জিনের হেড, ভুলে যাস না? হাজার হাজার মেয়ে তোর মাধ্যমে হেফাজতে থাকে। অনু তোর একমাত্র জীবন। তোর সামনে হায়নাদের থাবার নিচে। যদি ওকেই বাঁচাতে না পারিস, তোর দায়িত্ব ছেড়ে দিস। ওর জন্যই তো তুই এখানে। ভুলে যাস না, অনু তোর সব। আর তুই সার্চ ইঞ্জিন মাফিয়া দ্য গ্রেট। তুই সব পারিস অজি, অনুর জন্য সব পারিস। উঠে দাঁড়া, পিচ্ছিকে বাঁচা অজি। এটাই তো ভালোবাসার পরীক্ষা। আমরা পিছন থেকে দেখছি, তুই কি করবি চিন্তা কর। অছি দুই হাত দিয়ে মাথা চেপে ধরল। অনুকে প্রথম পরিছায়া থেকে উঠতে দেখেই ভেতরের আত্মা কেঁপে ওঠে, মাথা চিনচিনে ব্যথা শুরু হয়েছে। এক মুহূর্তের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়েছিল। চোখ ঝাপসা হয়ে গেছে। শরীর সমস্ত শক্তি বিলীন হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বুকের বাম পাশের ছোট্ট যন্ত্রটা অস্বাভাবিক যন্ত্রণা করছে। বুকের বাম পাশ চেপে ধরে কিছু সময় মালিশ করলো। শরীরের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ালো। চোখ বন্ধ করে পুরো মলের নকশা জেহানে ভাসিয়ে অনুভার বুদ্ধি কতদূর এক মুহূর্তে পড়ে নিল। পড়ে থাকা হকি স্টিক তুলে হাতে পেঁচিয়ে নিল। উল্টো দিকে ঘুরে সরু গলির দিকে ছুটতে লাগলো। কিছু দূর গিয়ে অধিক পায়ের আওয়াজ কর্ণকুহর হলো। অচি দৌড়ের গতি বাড়িয়ে দিল। তার ধারণা ঠিক, অনু এলোমেলো ছুটছে আর এদিকেই আসছে। অনু আশেপাশে তাকিয়ে দেখে প্যান্ডেন্ট কোথাও নেই। খালি গলা চেপে ধরে কেঁদে উঠল। লোকগুলোও কাছে এসেছে। উঠে দাঁড়িয়ে আবার পিছু ফিরে কান্নার বদলে ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। এক দোকানের শাটারের পাশে পেন্ডেন্ট পরে ছিকছিক করে চলছে। কোনো আসন্ন বিপদ অগ্রাহ্য করে জীবনের মায়া ত্যাগ করে উল্টো ঘুরে দৌড় দিল। তার অছি ভাইয়ের দেওয়া পেন্ডেন্ট কিছুতেই হারাতে দিবে না। অনুভা বাজ পাখির থাবার ন্যায় পেন্ডেন্ট তুলে কোনো রকম সোজা হয়ে সামনে দৌড় দিতেই একটা হকি স্টিকের আঘাত শো করে অনুভার উপর পড়তেও পড়ল না, কারণ রোডের আঘাতে হকি স্টিক ছিটকে পড়ে গেল। খলিলের লোকের এমন কাণ্ডে অবাক হয়ে পিছু নিলেও সামনে এগোতে পারল না। সার্চ ইঞ্জিন এর সদস্যদের মুখোমুখি হতে হচ্ছে। সার্চ ইঞ্জিনের লোক এখন জীবনের মায়া ত্যাগ করে নেমেছে, কারণ প্রতিটি মানুষের চোখের মনে অনুভা। ছোট্ট মেয়েটি সবাই মন থেকে ভালোবাসে। মেয়েটি অতি মায়াবী। সার্চ ইঞ্জিনের হেড নির্মাতা আয়াত খানের কলিজা। এই মেয়েকে সবাই ছোট বোন মনে করে। অনুভা দৌড়ে একটা গলি দিয়ে এসে সামনে একজন কালো পোশাকধারী লোক দেখে চমকে গেল, থমকে গেল। লোকটা তার দিকেই ছুটে আসছে। অনুভা এক মুহূর্তের জন্য ভয়ে সিটিয়ে গেলেও
সর্বঙ্গ ঢাকা ছেলেটির চোখের দিকে তাকিয়ে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল। দু হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। বুকের ভেতর মুখ দিয়ে ফুপাতে ফুপাতে শরীরের সব ভার ছেড়ে দিল। ধীরে ধীরে হাতের বাঁধন শিথিল হয়ে গেল। পিচ্ছি মেয়েটি জ্ঞান হারিয়েছে। অচে অনুকে বুকে জড়িয়ে বসে পড়ল। বুকের সাথে চেপে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তার অক্সিজেন তো এই ছোট্ট মেয়েটি। এক মুহূর্তের জন্য মনে হয়েছে সে মরে যাচ্ছে। অনুর মাথা বুক থেকে সরিয়ে রক্তাক্ত মুখ সামনে এনে কষ্টে চোখ বন্ধ করে ফেলল। এই দৃশ্য দেখার আগে তার মরণ হলো না কেন? নেতিয়ে পড়া দুই হাত সামনে আনলো। অনুর হাতের মুঠোয় চেনের অংশ দেখে হাতের মুঠোয় ঢিলে করে দেখে প্যান্ডেট আঁকড়ে ধরে রেখেছে। কষ্টের মাঝেও মনে মনে হাসলো। পাগলির জান চাই তবুও প্যান্ডেট ছাড়ছে না। মুখ দিয়ে একটা আওয়াজ বের করে সার্চ ইঞ্জিনের সদস্যদের কিছু বুঝিয়ে দিল। আওয়াজটা মূলত সার্চ ইঞ্জিনের কোড ছিল। অনুকে পাছা কোলে তুলে মল থেকে বেরিয়ে সোজা অনু স্মেল আসলো। অনুভার বাবার অফিস, বর্তমানে অছে এখানের এমডি। অচির কেবিনের ভেতরে রেস্ট রুমে ঢুকলো। অনুকে বিছানায় সযত্নে শুয়ে দিল। টেবিলের ওপর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে অনুভার মাথার কাছে এক হাঁটু ভাঁজ করে বসে সাবধানে হিসাবের পিন খুলে সরিয়ে ফেললো। কাপা কাপা হাতে গালের কাটা অংশ ড্রেসিং করে ক্রিম লাগিয়ে দিল। গালের রক্ত শুকিয়ে ছিটছিটে হয়ে আছে, সেগুলো মুছে দিল। একটা কাগজে কিছু ওষুধ আর একটা ইনজেকশন লিখে একটা ছেলের হাতে দিয়ে কেবিনের সামনে শটান দাঁড়িয়ে আছে। একটু পর ছেলেটা ওষুধ দিয়ে গেলে একটা ইনজেকশন বের করে পুশ করে নিল। অচে কপালে গভীর চুমু দিয়ে উঠে ওয়াশরুমে ঢুকলো। বেশ কিছু সময় নিয়ে ওয়াশরুম থেকে কিছুক্ষণের মধ্যে হয়তো জ্ঞান ফিরবে। অনুর দিকে গভীর চোখে তাকিয়ে ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। হিসাব মিলাতে পারছে না অনু শপিং মলে কি করছিল, কার সাথে আসছে, আর সেই বা ওকে রেখে কোথায় গেছে। বাসার আশেপাশে সিভিল পোশাকে পর্যাপ্ত পরিমাণে গার্ড আছে। তারা খবর দিল না কেন অনু বের হয়েছে? তারা অনুর সাথে নেই কেন? অনু বের হয়েছে এটা ভাইয়াকে জানে? জানলে একা ছাড়বে না কখনোই। অচি ধীর পায়ে কেবিনে ঢুকলো। পকেট থেকে ফোন বের করে প্রথমে আয়াজকে ইনফরমেশন করে দিল। সাতের নাম্বার বের করে কল দিল। ওদিকের খবর কি? ঠান্ডা। পুলিশ সময় মতো এসে ধরে নিয়ে গেছে, কিছু পালিয়েছে। সমস্ত শপের হার্ড ডিস্ক বের করে ডেস্ট্রয় করে দিয়েছিস? অনুভা, আয়েশা আর আরাবির সাথে এসেছিল। দৌড়ানোর কারণে হাত থেকে ছুটে গেছে। ওরা বাসায় নিরাপদে পৌঁছে গেছে। ওদের সাথে গার্ড ছিল না? না, ওরা বাসা থেকেই গার্ডদের ফাঁকি দিয়ে বের হয়েছে রিকশায় ঘোরার জন্য। অচে ফোন কেটে দিল। ফাঁকি দেওয়ার বুদ্ধি যে পুরো আয়েশার এটা বুঝে গেছে। ছোট থেকেই মেয়েটা বিচ্ছু, ধরিবাজ। অচে একটু আয়েশাকে পছন্দ করে না, তবে এই বিষয়ে কেউ জানে না। অনুর দিকে অপলক তাকিয়ে আছে। মেয়েটির দিকে তাকানো যাচ্ছে না। অনুর সামান্য আঘাত যার সহ্য হয় না, সে কি করে এই পাকা আমের মতো টসটসে গালে স্পর্ক দেখবে? ইচ্ছে করছে সমস্ত পৃথিবী চালিয়ে ভস্ম করে দিতে। মাথা ঠান্ডা করার জন্য শাওয়ার নিয়েও কাজ হচ্ছে না। কি করবে ভাবতে ভাবতে অনুভার পাশেই শুয়ে পড়ল। নিজেকে শান্ত করতে হলে পিচ্ছির সান্নিধ্য খুব প্রয়োজন। পেছন থেকে জড়িয়ে ধরে চুলের ভাঁজে মুখ মুছে দিল। এখন একটু ঘুমানো দরকার। অনুভার মাথা হাতের উপর নিয়ে গলা পেঁচিয়ে ধরল। আরেক হাত নরম মসৃণ পেটের উপর দিয়ে ছড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আয়েশার আরাবি অনুভূতি মহলে ড্রয়িং রুমে বসে আছে। আয়াজ দুই হাত পেছনে বেঁধে রাগে তীর তীর করে কাঁপছে আর পায়চারি করছে। সারা খান আঁচলে মুখ ঢেকে কান্না করছে। আলিয়া খান আয়েশাকে কাপড় কাচার ন্যায় ধুয়ে দিচ্ছে। অচি আয়াজের ফোনে SMS করে জানিয়ে দিয়েছে অনুভা তার সাথে আছে, তবে ভালো নেই, আসতে দেরি হবে। ধীরে ধীরে রাত বাড়ছে। তারা মার্কেটে ঢোকার সময় মাগরিবের আজান দিয়েছে। এখন প্রায় ৩-৪ ঘন্টা পার হয়ে গেছে। আয়াজের রাগ কিছুতেই কমছে না। আরাবিদের বিবরণ অনুযায়ী সেখানে মারাত্মক কিছু ঘটেছে, যেটা অনু বুঝ হওয়ার পর দেখেনি। মেয়েটি ঠিক আছে তো? অচের উপর তার পূর্ণ ভরসা আছে, তবুও কষ্ট হচ্ছে। আয়াছের এমন পেরেশানি দেখে আয়রা ধীর পায়ে কাছে আসলো। এত পেরেশান হচ্ছেন কেন? আমাদের অনু অজি ভাইয়ার কাছে সেফ আছে তো?
আর আপনার এমন আচরণ আরবি নতুন মানুষ দেখেন। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে আছে। এত বুঝবান হয়েও যদি এমন করেন তাহলে বাকিদের সামলাবে কে? আয়রা, আমার ভুল হয়ে গেছে। আমার বাচ্চাটাকে ডাকা আনা। যদি আমি রাজি না হতাম তাহলে এমন দিন দেখতে হতো না। আমার বাচ্চার সাথে কেন এমন হয় বলো তো? ছোট্ট একটা মেয়ের জীবন থেকে মুসিবত সরার নামই নিচ্ছে না। এই জায়গায় যদি আয়েশা বা আরাবি হতো, কি হতো বলো তো? ওরা তো সব বোঝে, নিজেদের সামলে নিতে পারতো। কি বলছেন এসব? ওরা শুনলে মন খারাপ করবে। আমাদের সব বাচ্চা সমান। আমার চোখে আমার অনু আলাদা। ওর মতো আমার জীবনে কেউ আসবে না। আমি নিজের হাতে মানুষ করেছি। জানো, ও অনেক ছোট ছিল যখন আমার হাতে তুলে দেয়। মেয়েটি আমার বুকের উপর শুয়ে ঘুমাতো, আমাকে মা মনে করে বুকে থাকতো। ওর জন্য আমি দেশের বাইরে পড়তে যাইনি। যতক্ষণ কলেজে থাকতাম ততক্ষণ কান্না করতো। আয়রা, অনুকে আমি মাঝে মাঝে কলেজে ক্যারি করতাম। তুমি বুঝতে পারছো ও আমার কতটুকু জুড়ে আছে? ও আমার জান আয়রা। আয়াছের ছটফটানি দেখে আয়রার মন খারাপ হয়ে গেল। সেও তো অন্তঃসত্ত্বা, তার সন্তান নিয়ে তো আয়াছ এত মাতামাতি করে না। চাপা শ্বাস ছেড়ে উপরে চলে গেল। এক এক করে সবাই চেয়ে চেয়ে রুমে গেল। অনুভূতি মহলের সদস্য না খেয়ে শুয়ে গেল। সবাই ঘুমিয়ে গেলেও দুটো চোখে ঘুম নেই। একজন সন্তানের মতো মানুষ করেছে, আরেকজন নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছে। শ্যাম ছটফট করছে। অচির নাম্বার বারবার ট্রায়াল এনেও কেটে দিচ্ছে। যদি অচি কিছু মনে করে। তাছাড়া অচির কাছে আছে শুনে খানবাড়ির সবাই স্বস্তির শ্বাস ছাড়ছে। সেখানে তার উদগ্রীব হওয়ার কোনো মানে নেই। শ্যাম জোরপূর্বক বিছানায় শুয়ে পড়ল। রাত 1টা বাজে। অচির বুকের মাঝে ছোট্ট দেহটা নড়াচড়া করা টের পেয়ে ঘুম জড়ানো চোখে তাকালো। অনুভার জ্ঞান ফিরেছে অনেক আগে। গলা দিয়ে কথা বের করতে পারছে না। কোথায় আছে সেটাও ঠাউর করতে পারছে না। কিসের শক্ত বাঁধনে আটকা আছে সেটাও প্রথমে না বুঝলেও কড়া ঘ্রাণে বুঝেছে সে সব থেকে নিরাপদ স্থানে আছে। তার অচির বুকে আছে। অনুর পানির পিপাসায় গলা কাটকাট হয়ে আছে। অনেক কষ্টে নড়ে উঠল। অচির হাতের বাঁধন ঢিলে করতে অনু ওঠার চেষ্টা করলো। অচি উঠতে না দিয়ে নিচে উঠে রুমের বাতি দিল। পাখি, ঘুম হয়েছে? পানি। অচি দ্রুত পানি এনে মুখে ধরল। অনুভা অল্প একটু খেয়ে মুখ কুঁচকে গ্লাস সরিয়ে দিল। অনু হাঁসফাঁস করছে। ভয়ে অচির গায়ের সাথে লেপটে গেল। ওরা ভালো না, আমাকে ধরতে আসছিল। অচি 2 হাত চেপে ধরে বলে, আমি জীবিত থাকতে তোমার কিছুই হবে না, ভয় পেও না। কিন্তু ওরা। কিছু না, তুমি একটু বসো, আমি আসছি। অনু অচির শার্ট খামছে ধরল। যাবে না, আমি ভয় পাচ্ছি তো। আমার অনুবাঘিনী, বাঘ ভয় পায় না, মানুষকে ভয় দেখায়। অনু অচির মুখের দিকে তাকিয়ে আছে। অচি অনুভার মুখে ফু দিল। অনু চোখ ঝাপটে বন্ধ করে ফেলল। অচি মুচকি হাসি দিয়ে রুমের দরজার কাছে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলে একটু পর কয়েকটা শপিং ব্যাগ নিয়ে ভেতরে আসলো। অনু, ফ্রেশ হতে উঠতে পারবে? মাথা দিয়ে হ্যাঁ করলো। অচি ধরে অনুকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল, সাথে এক সেট জামা সহ। আইমন শপ থেকে আসার সময় অচির কথায় জামা আর খাবার নিয়ে এসেছে। অনু, হুম। চুল শ্যাম্পু করবে? অনু ওয়াশরুমের দরজা খুলে অচির মুখের দিকে চেয়ে বলে, রক্ত লেগে আছে, কিন্তু আমি তো পারি না। এত বড় চুল নাড়াতে কষ্ট হয়। অচি কোনো কথা না বলে রুম থেকে চেয়ার নিয়ে বিনা বাক্যে ওয়াশরুমে ঢুকলো। অনুকে চেয়ারের উপরে বসিয়ে আনাড়ি হাতে যথাসাধ্য ভালোভাবে শ্যাম্পু করে দিল। পুরো সময় অনু চোখ বন্ধ করে শক্ত হয়ে বসেছিল। শ্যাম্পু করা শেষ হলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। দরজা না লাগিয়ে শুধু চাপিয়ে দিল যাতে অনু ভয় না করে। অনু ভালোভাবে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। দেখে অচি খাবার নিয়ে বসে আছে। অনুকে দেখে কাছে বসিয়ে দিল। সাদা ভাতের সাথে ডাল আলু ভাজি মাখিয়ে অনুভার মুখে ধরতেই অনু খাওয়া শুরু করলো। গরুর কালা ভুনা আছে, একটু দেই? না। রোস্ট আছে, দিব? আপনি খাবেন না? উত্তর দিল না। অচির শান্ত ছেলের ন্যায় অনুকে খাইয়ে দিল। অনুর খাওয়া হলে জ্বরের ঔষধ দিলে খেয়ে নিল। শরীর গরম গরম লাগছে, যে কোনো মুহূর্তেই জ্বর আসবে। অজি ভাই, বলো।
আপনি খাচ্ছেন না কেন? খাবো না। একটু খান। চুপ। অনু অচির ধমকে একটু চুপ হলেও আবার মুখ খুলল। আমরা কোথায় আছি এখন? এই রুম ভুলে গেছো? এই রুমে আমি আমার সব থেকে মূল্যবান সম্পদ পেয়েছি। আমার হৃৎপিণ্ড পেয়েছি, আমার কলিজাকে পরিপূর্ণ আমার করে পেয়েছি। অনু বোকার মতো তাকিয়ে অচির কথা শুনছে। আপনার কলিজা আপনার মাঝে ছিল না? আমারটা তো আমার মাঝে আছে। আপনারটা আবার কে নিয়েছিল? আবার কিভাবে ফেরত দিল? অচি ঠোঁট গোল করে দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েছে 1 নাম্বারের গাধা, কেউ দেখলে বলবে না। আয়াজ ভাইয়া নিচেও মনে হয় বিশ্বাস করবে না। তার সাথে কেমন বোকা বোকা কথা বলে গাধার মতো কাজ করে। অন্যের সাথে তো ঠিকই আচরণ করে। ফাঁকা মস্তিষ্কের রানী, আপনি বিছানায় শুয়ে পড়ুন। আমি বাসায় যাব। রাত 1টা বাজে। আজ রাত এখানে থাকবে, সকালে যাব। বেশি কথা বললে তুলে আছাড় মারবো। অনু চুপ হয়ে গেল। বেশি কথা বললে এই লোকটাকে জ্যান্ত পুঁতে দিবে। কাছুমাছু করে বলে, আবার প্যান্ডেলটা পাচ্ছি না। ওটা আর পাবে না। ওটা আমার। আজকে আমার সাথে কি হয়েছিল আপনি জানেন? ওই লোকগুলো আমাকে ধরতে আসছিল। আমি পড়ে গিয়ে দেখেন এখানে ব্যথা পেয়েছি, তবুও ওটা হারাতে দেইনি। আর আপনি বলছেন দেবেন না? অনু গালে হাত দিয়ে কাদো কাদো ফেস করে অচির দিকে তাকিয়ে আছে। গম্ভীর থমথমে গলায় বলল, শুয়ে পড়ো। অনুভা চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। অচি অনুর মাথা থেকে টাওয়াল খুলে বারান্দায় দিয়ে আসলো। মাথার কাছে ফ্যান ছেড়ে চুল ছড়িয়ে দিল যাতে দ্রুত চুল শুকিয়ে যায়। অনুভা ব্ল্যাঙ্কেটের ভেতর দিয়ে মুখ বের করে গোল গোল চোখ দিয়ে অচিকে দেখছে। এই রুম ভোলার সাধ্য অনুর নেই। ছোটবেলায় অনেকবার আয়াত খানের সাথে এসেছে। 3 বছর আগেও তো এসেছিল। এই রুমে বসেই তো তার অচি ভাই পেন্ডেন্ট গলায় পরিয়ে দিয়েছে। সেদিন এই রুমে দোয়া করা হয়েছে তাদের কোম্পানিতে অনেক লাভ হয়েছে দেখে। অজি ভাই? অচি ভ্রুকুচকে অনুর দিকে তাকিয়ে বলে। কি? অচি তীক্ষ্ণ কণ্ঠ শুনে অনুভার রাগ লাগছে। খাটাস হিটলার লোক কি ভাবে বলে কি? একটু ভালো করে কথা বললে কি হয়? বিছানার পাশে জায়গা দেখিয়ে বলল। এখানে বসেন। অচি ঠোঁট কামড়ে একটু চুপ থেকে ধীরে পায়ে বিছানায় বসলো। কি বলবে বলো। আমি ঘুমাবো। তো? অচি কপাল গুটিয়ে ছোট ছোট চোখ করে অনুভার মলিন মুখ দেখছে। মিনমিন করে বলল, ভয় লাগছে। একটু থাকো, আমি আসছি। অচি রুম থেকে বেরিয়ে গেল। আয়াজ বিছানায় চুপ করে বসে আছে, হাতে অফিসের কিছু কাগজ নিয়ে। বিকেলে অচির অফিস থেকে নিয়ে এসেছে। পাশে আয়রা ঘুমে বিভোর হয়ে ফুসফুস করে শ্বাস ছাড়ছে। আয়াজ একটু ঝুঁকে আয়রার কপালে চুমু দিল। আয়রা ঘুমের মাঝে বিরক্তিকর ফেস বানিয়ে হালকা হাসলো। ফোন হাতে নিয়ে টাইম দেখে রাখতে গিয়েও রাখলো না। অচির নাম্বারে ডায়াল করবে করে অপাশ থেকে কল আসলো। আয়াজ ফোঁস করে শ্বাস ছেড়ে রিসিভ করলো। এখনো ঘুমাওনি কেন? অনু কি করে? জ্বলন্ত আগুন পাশে থাকলে কেউ ঘুমায় কি করে? ইচ্ছে তো করছে খেয়ে ফেলি। অজি, বড় ভাই আমি, ফাজলামো করবে না। ওকে। অনু বিড়ালের চোখ দিয়ে গুড়গুড় করে তোমার নিরীহ ভাইকে গিলে খাচ্ছে। এখন আমি কিছু করলে দোষ হয়ে যাবে। বাসায় নিয়ে এনে ওখানেই রাখছো কেন? আবরিশাম বারবার জিজ্ঞেস করছে অনু কোথায় থাকবে। কি জবাব দিব না বুঝে রুমে আসছি। বলতে অনু ওর আশিকের কাছে আছে, একদম নিরাপদে। কলিজার ভিতর গেঁথে রাখবে, ক্ষতি হবে না। আয়াজ অচির রসিকতা দেখে ফোঁস করে শ্বাস ছাড়লো। অজি, তোমার কি মনে হচ্ছে না এটা বেশি বেশি হয়ে যাচ্ছে? ভুলো না, আগুন পানি। তাছাড়া তুমি তো নিজেকেই ওর থেকে সরিয়ে নিয়েছো। মেয়েটা অনেকটাই স্বাভাবিক হয়েছে, কিন্তু তুমি আবার তোমার সাথে জড়িয়ে ফেলছো। মেয়েটা কি আবার প্রণয়ের শিকার হবে? আবার কাঁদবে? অচি চুপ করে আছে। আয়াজ তো সত্যি কথাই বলেছে। সে কি শুরু করলো? কেনই বা এত কাছে আসছে? আগে তো দূরে দূরে রেখেও মেয়েটিকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। এবার তো অন্যভাবে চলছে। তাহলে কি অচি কন্ট্রোললেস হয়ে গেছে? নিচের অধপতন জেনেও মেয়েটাকে জড়িয়ে নিচ্ছে। সেই কি বা করবে? দেখলেই আদর করতে ইচ্ছে করে, খরগোশের ছানার মতো বুকের পিঞ্চিরায় আটকে রাখতে ইচ্ছে করে। কেমন গোল গোল চোখে সম্মোহিনীর মতো তাকিয়ে থাকে, যেন চোখ দিয়ে অচিকে কন্ট্রোল করছে। অজি, কথা বলো। এমন কিছু করো না যে মেয়েটি সারা জীবন তোমাতে আটকে থাকে। ভাই, কাল চলে যাব। আয়াত চমকে উঠল, আত্মা কেঁপে উঠল।
কোথায় যাবে? অনু থেকে দূর, তবে আজকে অনুবার সাথে ঘুমাবো। ভয় পেও না, কিছুই করব না, এই বিশ্বাস রাখো। অনুকে বিয়ে দিতে চাই অজি। অচি কেঁপে উঠল, শ্বাস আটকে গেল, হৃৎপিণ্ড থেমে গেল। তার অনু অন্য কারো হবে? দূরে থেকে শ্যামকে স্বচ্ছ হলেও এখন শ্যামের ছায়া অনুভার আশেপাশে দেখলে রাগে গা তীর তীর করে কাঁপে। ভাই, আমি যাওয়ার পর বিয়ে দিও। তুমি এমন পাগলামি করলে আমি কালকেই ওকে বিয়ে দিব। যদি আর কখনো এমন করো তাহলে এই পদক্ষেপ নিতে বাধ্য হব অজি। অচি ফোন কেটে দিয়ে দৌড়ে অনুভার কাছে আসলো। আয়াছের আর একটা কথাও শুনতে পারবে না। অনু চোখ বন্ধ করেছিল। অচির দৌড়ে আসা দেখে অনুভা ভয়ে বিকট চিৎকার দিয়ে উঠল। এমনিতেই ভয়ে আছে, অচির দৌড় দেখে আরো ভয় পেয়ে গেছে। অচি অনুভাকে বুকের সাথে চেপে ধরল। হুশ, কাঁদবেন, আমি আছি না। এত ভয় কিসের? অনু চুপ হয়ে গেল। ভয়ে মেয়েটা কাঁপছে, মাঝে মাঝে ফুঁপে উঠছে। অচির ঝরিয়ে রাখা অবস্থায় শুয়ে পড়ল। অনু জড়তাহীন অচির গলার নিচে মুখ ডুবিয়ে দিল। অচি নিবিড়ভাবে জড়িয়ে নিল। অনু আর অচির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো। আয়া, চারহান খান, আয়েশ খান, শ্যাম সহ বাকিরা ড্রয়িং রুমে মলিন মুখে বসে আছে। আজ কেউ আর বাহিরে বের হয়নি। অনুকে দেখে সারা খান ডুকরে কেঁদে উঠলেন। অনুর গালে ব্যান্ডেজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে। কিছুদিন আগের ভাঙা পা দৌড়ানির কারণে ব্যথা বেড়ে গেছে। আয়াত ছুটে এসে অনুকে এক হাতে জড়িয়ে ধরে ছোট্ট মাথা বুকের সাথে চেপে ধরলো। অচে নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে উপরে চলে গেল। আয়াত অনুকে সারা খানের পাশে বসিয়ে দিল। সারা খান কান্নার তাড়নায় উঠতে পারছিলেন না। অনুভা মলিন হেসে সারা খানকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরল। বড় মা, আর কেঁদো না, আমাকে কিছু খাইয়ে দাও, খুব 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 ক্ষুধা পেয়েছে। সারা খান অনুর কথা শুনে মুচকি হেসে আঁচলে চোখ মুখ মুছতে মুছতে কিচেনে ঢুকলো। আয়শা আর আরাবি করুণ চোখে অনুভার দিকে তাকিয়ে আছে। আবির হঠাৎ দৌড়ে এসে অনুকে জড়িয়ে ছোট্ট বাচ্চাদের মতো কেঁদে দিল। সাথে সাবির সাকিরও ধরলো। ক্যাট গার্ল, খুব ভয় পেয়েছি আমরা। তুই ঠিক আছিস তো? এতক্ষণ ঠিক ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে চ্যাপটা হয়ে ব্যাঠিক হয়ে যাব। আবির ছেড়ে দিয়ে মুচকি হাসলো। এক এক করে সবাই অনুর সাথে কথা বলল। অনু দুই বোনের আত্মজ্ঞালানি বুঝে বলে উঠল, সবাই আমাকে আদর করো, তোমরা করবে না? আমি তো ভয় পেয়েছিলাম। আমার বন্ধুটো ঠিক আছে তো? আসো, ফটাফট আমাকে চাপ্পে দাও। সারা খান অনুকে এক গ্লাস জুস খেতে দিল। অনু সবার সাথে কথা বলে স্বামীর কাছে আসলো। শ্যাম ভাই, আজকে আমরা বাসায় পিকনিক করব, তাই বাসাতেই থাকবেন। আমি তো অসুস্থ, তাই কলেজে কাল যাব। শ্যাম মুচকি হাসলো। তার এটুকুই যেন রাজ্য জয়ের সুখ। তার অনুভা তাকে থাকতে বলেছে। অনুভা উপরে এসে অচির রুমে ঢুকলো। অচি রুমে নেই, হয়তো ওয়াশরুমে গিয়েছে। অচির কোট ডিবানের উপর অগোছালো হয়ে পড়ে আছে। অনুভা দ্রুত কোট হাতে নিয়ে পকেটে হাসতে লাগলো। বুক পকেটে হাত দিয়ে স্বস্তির শ্বাস ছাড়লো। পেন্ডেন্ট বের করে কোর্টের জায়গা মতো রেখে দ্রুত বেরিয়ে গেল। রুমে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পেন্ডেন্ট পরতে নিল। অসাবধানতায় বশত হাত থেকে পড়ে গেল। অনু ঝুঁকে পেন্ডেন্ট তুলতে গিয়ে অবাক হলো। পেন্ডেন্টের সাথে চারকোনা একটা লকেট ছিল। লকেটের ভেতর থেকে পেনড্রাইভের স্টিলের মাথা বেরিয়ে আসলো। অনু হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে, এর মাঝে কি আছে। তার অচি ভাই এটা দিয়ে কি বোঝাতে চাইছে? তার মূল কারণ কি এই পেন ড্রাইভ? অনু ল্যাপটপ নিয়ে বসলো, দেখবে এই পেন ড্রাইভে কি আছে। অনুভব পেন ড্রাইভ ল্যাপটপের সাথে সেট করে দিল। পেন ড্রাইভ শো করলে ফাইল ক্লিক করতে অনুভার মন খারাপ হয়ে গেল। পাসওয়ার্ড চাচ্ছে। চিন্তা করে করে বেশ কয়েকটি পাসওয়ার্ড ট্রাই করলো, প্রতিবার ব্যর্থ হলো। মনে মনে অচির 14 গোষ্ঠী ধুয়ে দিতে গিয়েও ফিরে আসলো। অচির গোষ্ঠী মানে তারও গোষ্ঠী। অনু ব্যর্থ হয়ে পেন্ডেন্ট গলায় পরে জামার নিচে লুকিয়ে ফেললো। সে যে চুরি করেছে এটা কিছুতেই অচি ভাইকে জানতে দিবে না। রুম ছুঁড়ে পায়চারি করে পেছনের দরজায় আসলো। রুমে থাকতে একটুও ভালো লাগছে না। কত আশা করে রহস্য খুঁজতে এসে নিরাশ হয়ে গেল। খরগোশ ছানাগুলো একটা খাঁচার ভরে রুম থেকে বেরিয়ে আসে।
আয়েশা রুমে উকি দিয়ে দেখে ফোনে কি যেন দেখছে আর মিটিমিটি হাসছে। এই মেয়ে ফোন ছাড়া কিছুই বোঝে না। আয়শু, অনুকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিছানা থেকে উঠে আসলো। এই খরগোশ নিয়ে কোথায় যাচ্ছিস? নিচে যাবো চল।